হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো চলে এসেছি তোমাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো সেই ভিডিওটা কি? ক্লাস 11 এর তৃতীয় সেমিস্টার তোমরা শুরু করেছো। জৈব রসায়ন খুবই কঠিন জিনিস, এটা তোমাদের মনে একটা ভুল ধারণা থাকে। কেন না, জৈব রসায়নের টেকনিক, টিপস, মেকানিজম, টার্মিনোলজি এগুলো অনেক কঠিন কঠিন টার্ম থাকে, যেগুলোর জন্য তোমাদেরকে অনেক কঠিন লাগে জৈব রসায়ন। সেই জন্য জৈব রসায়ন তোমরা সঠিকভাবে বুঝতে পারো না। যারা যারা বুঝতে পারছো না, যারা যারা সঠিকভাবে মনে রাখতে পারছো না, কী করে পড়বে, কী করে মনে রাখবে, তো সমস্ত কিছু টেকনিক নিয়ে, সমস্ত কিছু টিপস নিয়ে সহজ ভাষায় সরলভাবে জৈব রসায়নকে বোঝার জন্য আমি চলে এসেছি। ওয়েলকাম টু পিয়ার কেমিস্ট্রি ক্লাস। সহজভাবে জৈব রসায়নকে বোঝার জন্য তোমরা আমার জৈব রসায়নের ভিডিওগুলি দেখতে থাকো। এই ভিডিওগুলি দেখা যদি তোমরা কমপ্লিট করে নাও, জৈব রসায়ন বুঝতে তোমাদের একটুকু সমস্যা থাকবে না। জৈব রসায়ন জলের মতো সোজা লাগবে। যদি না বুঝতে পারো আমাকে তোমরা বলবে তারপর, কিন্তু একটি শর্ত, তোমাদেরকে সমস্ত ভিডিও দেখা কমপ্লিট করতে হবে। আমরা প্রত্যেকটা পার্টে জৈব রসায়নের ভিডিও দিতে থাকবো। চ্যাপ্টার অনেক বড়, তো সেই হিসাবে তোমরা সমস্ত চ্যাপ্টারের ভিডিওগুলো ভালো করে ফলো করো। জৈব রসায়নের মধ্যে আর বিন্দুমাত্র তোমাদের সমস্যা থাকবে না, কোনো জড়তা থাকবে না, এইটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো চলো শুরু করি জৈব রসায়ন নিয়ে আলোচনা। নামকরণ আজকে আমরা শুরু করবো। তো কীটন শ্রেণীর যৌগকে আমরা চিনব কি করে? না, কীটন শ্রেণীকে যৌগকে চিনব তার কার্যকারী গ্রুপ দিয়ে। কীটন শ্রেণীর যৌগের কার্যকারী গ্রুপ হচ্ছে সি ডবল বন্ড ও, যেটাকে এরকম ভাবেও লেখা হয়ে থাকে সিও। এছাড়াও এটাকে এরকম ভাবেও লেখা হয়ে থাকে সি ডবল বন্ড ও। এটা এর দেখো দুই দিকে দুটি করে যোজ্যতা ফাঁকা আছে, এইদিকে একটি যোজ্যতা ফাঁকা আছে, এদিকে যোজ্যতা ফাঁকা আছে। তাহলে এই যোজ্যতাগুলোতে কে বসবে? আর বসাতে পারে। তাহলে এদের সাধারণ সংকেত হবে আর সি ডবল বন্ড ও আর, বা আর সিও আর, বা আর আর। এটাতে সাধারণ সংকেত লেখা যেতে পারে। আর মানে আমরা জানি CnH2n+1 অ্যালকিল গ্রুপ। তাহলে এর সাথে যদি সি ডবল বন্ড দিয়ে দিই, এদিকে আরেকটা আর দিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল কীটনের একটা সাধারণ সংকেত, যেখান থেকে আমরা কীটনের যৌগ লিখতে পারি। এছাড়াও কীটনের আরেকটা সংকেত আছে, সাধারণ সংকেত, যদি শুধু অক্সিজেন দিয়ে বলা হয় CnH2nO। যেসব জৈব যৌগ CnH2nO এই সাধারণ সংকেত মেনে চলবে তারা হবে কীটন। এটা অ্যালডিহাইড গ্রুপেরও ছিল সাধারণ সংকেত। অতএব অ্যালডিহাইড গ্রুপ এবং কীটন গ্রুপের সাধারণ সংকেত একই হচ্ছে। তো এখানে অ্যালডিহাইডের সাথে কীটনের একটা পার্থক্য আমরা দেখে নিই। অ্যালডিহাইড গ্রুপ ছিল এটা সি ডবল বন্ড ও এইচ, তাই তো? এখানে আর দিয়েছিলাম। অ্যালডিহাইডের হাইড্রোজেনকে সরিয়ে যদি আমরা আর দিয়ে দিই বা যে কোনো কার্বন দিয়ে দিই, তাহলে কিন্তু হয়ে গেল কীটন। তাহলে কীটন হচ্ছে অ্যালডিহাইডের একটা অংশ বা অ্যালডিহাইডের একটা প্রকার, যেখানে কার্বনের একটা যোজ্যতা হাইড্রোজেন দ্বারা পূর্ণ ছিল, সেটা কার্বন দ্বারা পূর্ণ হয়েছে। তো এটা হচ্ছে অ্যালডিহাইডের সঙ্গে কীটনের পার্থক্য, বাকি মোটামুটি একই। এরপর যদি আমরা এদের নামকরণের নিয়ম হিসাব করি বা নিয়ম দেখি, এই নামকরণের নিয়ম কি হবে? নিয়ম প্রথম তিনটে একই থাকবে, শাখার অবস্থান ও নাম। তারপরে থাকবে কার্বন সংখ্যা, দীর্ঘ শৃঙ্খলে কতগুলি কার্বন আছে। তারপরে দেখতে হবে এক বন্ধন আছে না দ্বিবন্ধন আছে না ত্রিবন্ধন আছে। এক বন্ধন থাকলে কার্বন সংখ্যার পরে বসবে N,
দ্বিবন্ধনে ইন, ত্রিবন্ধনে আইন। দেখো এই যে তিনটে স্টেপ নামকরণের, এটা কিন্তু সবার ক্ষেত্রেই কমন, এখানে কোনো পরিবর্তন ঘটেনি, শুধুমাত্র ইথারে একটু আলাদা ছিল, বাকি সবার ক্ষেত্রে এটা একই। এখানে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যদি কার্বন শৃঙ্খলে থাকে, এদের অবস্থান উল্লেখ করা কিন্তু জরুরি, এর অবস্থান অবশ্যই উল্লেখ করতে হবে। এরপর আমরা দেখবো যে কার্যকারী গ্রুপ সি ডবল বন্ড, এটা কিটোনের কার্যকারী গ্রুপ, এর অবস্থান কত নম্বর কার্বনে আছে সেটা দেখতে হবে, প্লাস কিটোন গ্রুপ কতগুলি আছে সেটা দেখতে হবে, কিটোন গ্রুপের সংখ্যা, এবং এই শ্রেণীর যৌগের নামকরণের শেষ হবে ওন এই শব্দটা দিয়ে। তো এই নিয়ম অনুযায়ী যদি আমরা কিটোন গ্রুপের যৌগের নামকরণ করি, নামকরণ করা যাবে। তো এখানে এন এর মান যদি আমি প্রথমে 1 বসাই, অবস্থান কত নম্বর কার্বনে আছে কিটোন গ্রুপটা, সংখ্যা কতগুলো আছে, একটা আছে না দুটো আছে না তিনটা আছে, সেটা এখানেও একই আগের মধ্যে। যদি একটা থাকে কোনো সমস্যা হবে না, যদি দুটো থাকে ডাই, তিনটে থাকলে ট্রাই, এই শব্দগুলো ব্যবহার করতে হবে। এবার এখানে যদি সবথেকে ছোট কিটোন যৌগ আমরা লিখি, এখানে এন এর মান 1 বসিয়ে দিলাম, এখানে এন এর মান 1 বসিয়ে দিলাম, তাহলে কি শূন্য হলে এখানে তো হাইড্রোজেন থাকবে শুধু। আচ্ছা, শূন্য কেন হবে না সেটাও বলে দিচ্ছি। এটা হয়ে যাবে CH3, সি ডবল বন্ড CH3, বা এটাকে এরকম ভাবে লেখা যেতে পারে CH3 CO CH3, বা এরকম ভাবে লেখা যেতে পারে এটা। তাহলে একটা কিটোন যৌগ হলে 3 রকম ভাবে লেখা যেতে পারে। এবারে যদি আমি এখানে n সমান 0 বসবো, এখানে থাকবে হাইড্রোজেন, সি ডবল বন্ড হাইড্রোজেন, n সমান 0 বসালে দেখো এই সংকেতটা পাচ্ছি। এটা পেলে কি হবে, এটা তো অ্যালডিহাইড, আমরা কিটোন কি পাবো, সি ডবল বন্ড এইচ, তার মানে অ্যালডিহাইড গ্রুপের সংকেত, সেজন্য আমরা এখানে n সমান 0 বসাবো না। কিটোন গ্রুপের ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল করো, কিটোন যে কার্যকারী গ্রুপটা আছে, এ কখনো দীর্ঘ শৃঙ্খলের ধারে থাকবে না, সবসময় মাঝেই থাকবে। কারণ এই যে দুটি যোজ্যতা, দুটি কার্বন দিয়ে যদি পূর্ণ হয়, তাহলে এটা তো সবসময় মাঝেই থাকছে। তাহলে কিটোন গ্রুপ কখনো মাঝে থাকবে না। যেমন আগে অ্যালডিহাইডের ক্ষেত্রে ছিল কি, অ্যালডিহাইড সবসময় ধারেই থাকবে, মাঝে থাকার সম্ভাবনা কম। কিটোন কিন্তু ধারে থাকবে না, সবসময় মাঝেই থাকবে কার্বন শৃঙ্খল। এখানটা দেখা যাচ্ছে। এরপর যদি আমি একদিকে কার্বন সংখ্যা বাড়িয়ে দিই, সি ডবল বন্ড CH2 CH3, এরকম ভাবে আমি দুদিকে কার্বন সংখ্যা বাড়াতে পারি, এদিকে বাড়াতে পারি, ওদিকে বাড়াতে পারি, যতগুলো খুশি বাড়াতে পারি। এদের নামকরণের নিয়ম কি, আমাকে দীর্ঘ শৃঙ্খল দেখতে হবে। এখানে 3টে কার্বনই আছে, তাহলে দীর্ঘ শৃঙ্খল একটাই হবে। নাম্বারিং 1 2 3, এদিক থেকে নাম্বারিং করলে 1 2 3, তাহলে কিটোন গ্রুপের কার্বন সবসময় 2 নম্বর সংখ্যায় পাচ্ছে, তাহলে যে কোনো একদিক থেকে নাম্বারিং হতে পারে। এখানে দেখো কোনো শাখা নেই, তাহলে শাখার অংশটা বাদ। কার্বন সংখ্যা কটা আছে এখানে, 3 মানে কি প্রুফ। এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, দেখো কার্বন সব এক বন্ধন আছে, সেই জন্য এখানে হয়ে যাবে N। সিও গ্রুপের অবস্থান কত নম্বর কার্বনে সিও গ্রুপ আছে না 2 নম্বর কার্বন, তাহলে
2। সিও গ্রুপের সংখ্যা একটাই আছে, কোনো সমস্যা নেই। এবারে নামকরণের শেষ হবে কি দিয়ে না উন। তাহলে প্রোপযুক্ত এল কি হয় প্রোপান। প্রোপান 2 নম্বরে আছে 2 ওন। কেউ যদি সংখ্যাটাকে আগে নিয়ে চলে আসে কি হবে 2টা আগে চলে এলো, প্রোপান যুক্ত ওন কি হবে না প্রোপানুন। তাহলে ওন দিয়ে শেষ হলে যেমন কিটোন গ্রুপ হয়, নন দিয়ে শেষ হলেও কিটোন গ্রুপ হবে বা কিটোন শ্রেণীর যৌগ। ননটা কি করে আসছে কি বলবো এন যুক্ত ওন নন। এবার এই জায়গাটার ক্ষেত্রে যদি দেখো এদিক থেকে নাম্বারিং হবে, এদিক থেকে 1 2 3 4, কারণ 2 নম্বরে কিটোন গ্রুপ পড়ছে। আর এদিক থেকে নাম্বারিং করলে 1 2 3 4 3 নম্বরে কিটোন গ্রুপ পড়ছে, তাহলে এদিক থেকে নাম্বারিং হবে। এখানেও শাখা নেই, তাহলে শাখার অংশ বাদ। কার্বন সংখ্যা 4টা বিউট, 1 বন্ধনে আছে সব বিউট যুক্ত এল। কিটোন গ্রুপের অবস্থান এই 2 নম্বর কার্বনে আছে ওন, তাহলে বিউট যুক্ত এল বিউটান। বিউটান 2 ওন বা 2টাকে আগে নিয়ে চলে এলে 2 বিউটানন আমরা লিখতে পারি। তো এটা হলো সিম্পল কিটোনের ক্ষেত্রে যদি আমরা নামকরণ করি। এরপর আমরা দেখবো কিছু শাখাযুক্ত কিটোন এবং নিয়মের যে বাকি জিনিসগুলো আছে সেইগুলো দিয়ে এক একটা উদাহরণ আমরা দেখব। যেমন ধরো এখানে একটা উদাহরণ দিলাম, এটা একটা কিটোনের খৈল। এরপরে এখানে আমি শাখা দিয়ে দিলাম, এখানে 2টা দিয়ে দিলাম, এখানে 2টা দিয়ে দিলাম, এখানে 2টা দিয়ে দিলাম, শাখাযুক্ত কিটোন। এবার হাইড্রোজেন দিয়ে ভর্তি করে দাও, এটা হলো CH3, এখানে 4টায় ভর্তি আছে, এখানেও 4টা ভর্তি আছে, এখানেও 4টা ভর্তি আছে, এখানে হলো CH3। এবার শাখার নামগুলো আমার পছন্দ মতো দিতে পারি। ধরো এখানে দিয়ে দিলাম C2H5 CH3 CH3 Cl Cl Br। এবার নাম্বারিং কোন দিক থেকে হবে? আগে দীর্ঘ শৃঙ্খল খুঁজো, দীর্ঘ শৃঙ্খল কোনটা? না এদিকে এইখানে বলা আছে C2H5, তার মানে কি এটা CH2 CH3। এবার নাম্বার দেখো দীর্ঘচেন কোনটা, এই দিক হয়ে এটা। এবার নাম্বারিং, এখানে 1 2 3 নম্বরে শাখা পড়ছে, এখানে 1 2 2 নম্বরে শাখা পড়ছে, তাহলে নাম্বারিং আমরা এদিক থেকেই করব। 1 2 3 4, 1 2 3 4 5 6 7, 7টা কার্বন আছে। এখানে শাখা দেখে দাও, শাখা দেখে নাও, শাখা কোথায় কোথায় কি আছে। প্রথমে আসবে ব্রোমো, বি দিয়ে শুরু হচ্ছে 3 ব্রোমো, তারপরে কি আছে দেখো ক্লোরিন সি দিয়ে, 2 নম্বরে একটা আছে, 3 নম্বরে একটা আছে, তাহলে 2 2 3 ডাইক্লোরো। তারপরে দেখো আর কি শাখা আছে,
মিথাইল কটা শাখা? মিথাইল আছে দেখো, একটা দুটো তিনটা। এর মধ্যে 2 নম্বরে একটা আছে আর 5 নম্বরে দুটো আছে, তাহলে 5,5। তিনটে যেহেতু আসছে সেজন্য হবে ট্রাই মিথাইল। শাখার কাজ হয়ে গেল। এবার দীর্ঘজনে কার্বন সংখ্যা কত? 7। তার মানে হেপ্ট, হেপ্ট যুক্ত, এখানে সবগুলো জায়গায় এক বন্ধন, কোথাও দ্বিবন্ধন আছে? নেই, তাহলে হেপ্টান, হেপ্ট যুক্ত এন, হেপ্টান। 4 নম্বরে কিটোন গ্রুপ আছে, একটাই আছে, তাহলে 4 ওন। এখানে 4 হেপ্টানন আমরা করবো না, কারণ শাখা টাকা আছে, সংখ্যাগুলো ঘেটে যাবে। তো এটা হলো শাখাযুক্ত কিটোনের একটা নামকরণ। এরপরে ধরো আরো একটা উদাহরণ আমরা যদি দেখি, শাখার সাথে সাথে দ্বিবন্ধন, যদি দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকে, সেরকম একটা যদি নামকরণ দেখি, 1 2 3 4 5 6 7। এখানে দ্বিবন্ধন দিলাম, এখানে শাখা, দেখো এখানে শাখা আছে, লঞ্চনে দ্বিবন্ধন আছে, তাহলে এই ধরনের কিটোনের নাম্বারিং কি করে হবে, নামকরণ কিভাবে হবে? তো এখানে দীর্ঘ শৃঙ্খল দেখো একটা সিম্পলি আছে, এটা দীর্ঘ শৃঙ্খল আমি ভেবে নিলাম, আর সম্ভব নয়। এখানে C2H আছে 1 2 3, এখানে 1 2 3, কোনো সমস্যা নেই, একই ব্যাপার। তো এটাকে আমি দীর্ঘ শৃঙ্খল ভাবলাম। এবার নাম্বারিং কোন দিক থেকে হবে? 1 2 3 4 কিটোন, 1 2 3 4, দুদিক থেকে 4 নম্বরে, কিন্তু এখানে দ্বিবন্ধন দেখতে হবে, দ্বিবন্ধনের দিকে আছে, তাহলে দ্বিবন্ধনের সাইডে আমি নাম্বারিং করবো। হ্যাঁ, শাখার থেকে আবার দ্বিবন্ধন প্রায়োরিটি পাচ্ছে তখন। হ্যাঁ, এখানে দুটো শাখা আছে, এখানে 4টা শাখা আছে, কিন্তু এখানে তো একটা দ্বিবন্ধন আছে। তাহলে নাম্বারিং আমি ইনস্টাল করবো 1 2 3 4 5 6 7। এবার নামকরণ করো। বি দিয়ে ব্রোমিন আছে, তাহলে 3 ব্রোমো। তারপরে কি আছে? সি দিয়ে ক্লোরো আছে, 2 ক্লোরো। C3E8, 6 এর দিয়ে দেখো ক্লোরো আছে না, তার আগে দেখো ই দিয়ে ইথাইল আছে, তাহলে 5 ইথাইল, 5 নম্বরে ইথাইল শাখা আছে। 6 নম্বরে আছে এর দিয়ে ফ্লোরিন, 6 ফ্লোরো বা ফ্লোরো। এবার এন আর আই, আই দিয়ে কি হচ্ছে? আয়োডো। আই আগে না এন আগে? আই আগে, তাহলে 6 আয়োডো। আয়োডো 5 নাইট্রো। এটি শাখার নামকরণ হয়ে গেল। এবার দীর্ঘ শৃঙ্খলে কার্বন কটা আছে দেখো, হেপ্ট। এখানে দেখো দীর্ঘ শৃঙ্খলে দ্বিবন্ধন আছে,
তাহলে আন আমি লিখতে পারবো না। দ্বিবন্ধনের অবস্থান কোথায়? 2 নম্বর কার্বনে। তাহলে হেড টু ইন 2 নম্বর কার্বনে ইন আছে। আচ্ছা, এবার কিটোন গ্রুপের অবস্থা, কিটোন গ্রুপ আছে কি 4 4 1। এটা হলো শাখা এবং দ্বিবন্ধন। এর সাথে যদি আরো কিছু অ্যাড করি, এখানে আরেকটা টাইপ আমরা অ্যাড করবো, কম বেশি তো দেওয়া আছে, এই তো এখানে সামনে ডবল বন্ধ হলো। দ্বিবন্ধন ত্রিবন্ধন একসাথে, তার সাথে একটা দুটো শাখা, এরকম যদি হয় 1 2 3 4 1 2 3 4, এর নামকরণ। এখানে দ্বিবন্ধন ত্রিবন্ধন একসাথে আছে। দেখো নাম্বারিং এর ক্ষেত্রে কোন দিক থেকে নাম্বারিং হবে? 1 2 3, 3 নম্বরে কিটোন গ্রুপ আসছে। 1 2 3 4, 4 নম্বরে কিটোন গ্রুপ আসছে। তাহলে এদিকে কিটোন গ্রুপ ত্রিবন্ধন থাকা সত্ত্বেও আমরা কার্যকরী গ্রুপটাকে প্রায়োরিটি দিলাম। 1 2 3 4 5 6 হয়ে গেল। এরপর শাখা আছে, প্রথমে দেখে নাও। শাখা 2 নম্বরে মিথাইল আছে, তাহলে আমরা লিখলাম 2 মিথাইল। আর শাখা নেই। কার্বন সংখ্যা 6, তার মানে হেক্স। দীর্ঘ শৃঙ্খলা দ্বিবন্ধন ত্রিবন্ধন একসঙ্গে আছে, তাহলে প্রথমে কোনটা লিখবো, দ্বিবন্ধন না ত্রিবন্ধন? দ্বিবন্ধন। দীর্ঘ শৃঙ্খলা দ্বিবন্ধন ত্রিবন্ধন একসঙ্গে থাকলে শেষটা হবে ত্রিবন্ধন দিয়ে, প্রথমে আসবে দ্বিবন্ধন। তাহলে হেক্স 1 ইন 1 নম্বরে দ্বিবন্ধন আছে, 4 নম্বরে ত্রিবন্ধন আছে, এখানে লিখলো 4 আইন। আগে দ্বিবন্ধন নাম লেখা হবে, তারপর ত্রিবন্ধন হয়ে গেল। এরপর কিটোন গ্রুপ আছে 3 নম্বরে 3, এটা হলো তার নামকরণ। এর সঙ্গে যদি আমরা আরো একটা সংযোজন করি, এক দুই তিন চার, 1 2 3 4, 1 2 3 4। আচ্ছা, এটা একটু দেখে নাও, লেখা যখন হয়ে গেছে, অন্য করা দরকার ছিল। নাম্বারিং কোন দিক থেকে হবে? 1 2 3 4, 4 নম্বরে কিটোন আসছে, এদিক থেকে 1 2 3 4। কোন দিক থেকে? ত্রিবন্ধন এদিকে আছে, দ্বিবন্ধন এদিকে আছে, কোন দিক থেকে নাম্বারিং করবো? ডান দিক বলতে এদিক থেকে, দ্বিবন্ধনের দিক থেকে। বলো।
নাম্বারিং হবে এদিক থেকে। হ্যাঁ, দ্বিবন্ধন যদি একই পজিশনে থাকে, আলাদা পজিশন হলে ত্রিবন্ধন প্রায়োরিটি পাবে। তাহলে এখানে 7টা কার্বন আছে, শাখা নেই, হেপ্ট 7টা কার্বনের জন্য হেপ্ট 1 ইন, 1 নম্বরে ইন আছে আর 6 নম্বরে আইন আছে, 6 আইন 4 ওন। এটা অ্যালকেন গ্রুপের নামকরণের সরি অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের পরেই এটা করানো হয়েছিল। এই ধরনগুলো দ্বিবন্ধন ত্রিবন্ধন একসঙ্গে থাকলে কোনটা প্রায়োরিটি লিস্টে থাকবে, তো কোনটাকে আমরা প্রায়োরিটি দেব। আচ্ছা, এখানে আরো যদি একটা উদাহরণ দিই, এখানে দুটো থাকলো, এখানে একটা শাখা, এখানে একটা দ্বিবন্ধন শাখা, এটা থাকলো। তাহলে এটা CH3 এখানে CH3 আমি দিয়ে দিলাম, এখানে আমি ব্রোমিন দিয়ে দিলাম, এখানে CH2 দিয়ে দিলাম। এটা দেখো শাখা আছে, তার সাথে দ্বিবন্ধন আছে, তার সাথে দুটো কিটোন গ্রুপ আছে CO। এবার এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কিটোন গ্রুপ সবসময় C ডবল বন্ড ও এইভাবে দেওয়া নাও থাকতে পারে, এরকম CO দিয়ে দিয়ে দিল, এরকম দেওয়া থাকতে পারে, হ্যাঁ দুনিয়ে দিয়ে দেবো। সেটা ছোটখাটো ক্ষেত্রে দেয়, বড় জায়গার ক্ষেত্রে এরকম ভাবে দেওয়া থাকে। নাম্বারিং কোন দিক থেকে হবে, যেদিকে দ্বিবন্ধন আছে তাহলে 1 2 3 4 5 6 দীর্ঘ শৃঙ্খলে 6টি কার্বন, নাম্বারিং হয়ে গেল। শাখা 2 ব্রোমো 5 মিথাইল, 5 নম্বরে মিথাইল আছে, তাহলে শাখার কাজ শেষ। কার্বন সংখ্যা 6 হেক্স, শৃঙ্খলে দ্বিবন্ধন আছে তাহলে 1 ইন, 1 নম্বরে দ্বিবন্ধন আছে। আর কিটোন গ্রুপ কটা আছে দেখো, 3 আর 4, তাহলে তার অবস্থান উল্লেখ করতে হবে 3,4 ডাই ওন। এটা গেল কিটোনের বিভিন্ন ভ্যারাইটিস। এবার এটা তোরা কর নিজে, আমাদের বেলা সব মেয়ে দিচ্ছে পাহাড় সত্যি পাহাড় পর্বত পেরিয়ে সব অক্সিজেন এটাই করো। এটা করো। এখানে সব নিয়মগুলো কাজে লাগবে।
বল দেখি। We have dimethyl of 17-difluorine 36 diol. ঠিক আছে। তাহলে এখানে দেখো দুদিক থেকে এখানে দেখো দুদিক থেকে নাম্বারিং একই হবে, সেজন্য নাম্বারিং আমরা যে কোনো দিক থেকে করতে পারি। 1 2 3 4 5 6 7 8 8টা কার্বন আছে। আগে শাখা দেখো, 2 এর সাথে 2 সাথে ডাইমিথাইল হয়ে গেল, কার্বন আছে 8টা। দ্বিবন্ধন একে আছে একটা, সাথে আছে একটা, তাহলে 17 ডাইন 4 আইন 36 ডাইওন। এটি হলো তোমার কিটোন গ্রুপের নামকরণ। এবার তোমাকে চেন অন্য দিতে পারে, গ্রুপ অন্য দিতে পারে, কিন্তু নিয়ম তোমাকে এগুলোই কাজে লাগাতে হবে। এরপরে যে কার্যকারী গ্রুপটা বা যে শ্রেণীর যৌগের আমরা নামকরণ দেব সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড এই শ্রেণীর যৌগের নামকরণ আমরা করব। কি দেখে চিনব? না, এর কার্যকারী গ্রুপের সংকেত COOH। এই COOH কে কি ভাবে প্রকাশ করা যায়? না, COOH কে CO2H দ্বারাও লেখা হয় অনেক সময়। এছাড়াও COOH কে এরকম ভাবেও লেখা যায়, C ডবল বন্ড OH। এটাও কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের ফাংশনাল গ্রুপের সংকেত। এবার যে যোগ্যতাগুলো ফাঁকা আছে এগুলোতে কে এসে বসবে? না, আর। তাহলে আর এর সংকেত যদি এখানে আমরা লিখি CnH2n+1 COOH, এই কার্যকারী এই সাধারণ সংকেত থেকে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের জৈব যৌগের নামকরণ করতে পারি। এবার এর যদি ও দিয়ে সাধারণ সংকেত লিখতে দেয়, শুধু ও দিয়ে, তখন হবে CnH2nO2। O2 থাকা মানে এটা অ্যাসিড গ্রুপের মধ্যে পড়বে। এর সঙ্গে আরেকটা আছে, এরপরে স্টারটা যখন করাবো তখন দেখবো স্টারের সঙ্গে স্টারে তোমার O2 বোতল থাকা মানে অ্যাসিড গ্রুপ বা স্টার হতে পারে। তো এই সংকেতটা দিয়ে আমরা জৈব সংকেত দেখবো, কার্বক্সিলিক অ্যাসিডের বিভিন্ন সংকেত দেখবো, আর এটা সমবায়ের ক্ষেত্রে কাজে লাগে। শুধু ও দিয়ে যদি আমাকে সংকেত লিখতে বলে, না সিলেবাসে নেই। নতুন সিলেবাস দিচ্ছে কিনা জানি না, কিন্তু এই সিলেবাসে নেই। দেখিস কি করা যায়। এবারে নিয়মটা বুঝে নেবে। বলতে কি কেবলই
বল। তাহলে শাখার অবস্থান ও নাম প্রথমে, তারপরে দীর্ঘ শৃঙ্খলে কার্বন সংখ্যা, তারপরে তাহলে কার্বন কার্বন বন্ধনটা দেখতে হবে 1 2 3 NE9। এবার E9 এর ক্ষেত্রে অবশ্যই উল্লেখ করতে হবে তোর অবস্থান যদি থাকে, তার সংখ্যা থাকলে সেটা উল্লেখ করতে হবে। সেটা হলো এইচের অবস্থান কোথায় থাকবে, সেটা হলো এইচের সংখ্যা কটা আছে কোথায় আছে, লাস্ট নামকরণের শেষ হবে ওইক অ্যাসিড দিয়ে, ওইক অ্যাসিড, এটা দিয়ে তার নামকরণ শেষ হবে। তাহলে নিয়ম এবং সাধারণ সংকেত যদি আমরা মনে রাখি, যে কোনো গ্রুপে জৈব যৌগকে আমরা চিনে নিতে পারবো। কি করে চিনবো না, তার সাধারণ সংকেত থেকে চিনবো, নামকরণ তার নিয়ম থেকে করবো, ঠিক আছে। আর ভেঙে লেখা তো আমরা প্রথমেই শিখে এসেছি, কার্বনকে কি করে ভেঙে লেখা। যেখানে সব থেকে ছোট কার্বক্সিলিক অ্যাসিড যদি হয়, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে দিই, কার্বক্সিলিক অ্যাসিড অ্যালডিহাইড গ্রুপের মতো সবসময় প্রান্তে অবস্থান করবে, ধারে, এবং কার্বক্সিলিক অ্যাসিড প্রায়োরিটি লিস্টে টপে থাকে। সেই জন্য এই কার্বক্সিলিক অ্যাসিডের কার্বনে সবসময় এক সংখ্যা পড়বে, ওখান থেকে নাম্বারিং শুরু হবে, সে যেখানেই থাকে। বাকিটা কোথায় আছে দেখার দরকার নেই, এ থাকে মানে এর কার্বনে এক সংখ্যা এক পড়বে, এবার বাকিরা যে যেখানে আছে থাকবে। তো সেদিক থেকে নাম্বারিংটা একটু সুবিধা। যদি দুটো থাকে তখন কিছু কিছু ক্ষেত্রে আলাদা হতে পারে, কিন্তু যদি একটা সিরেবল এইচ কোনো জৈব যৌগে থাকে, নাম্বারিং এদিক থেকেই শুরু হবে। তো এখানে সব থেকে ছোট কার্বক্সিলিক অ্যাসিড যদি আমরা বসাই, এনের মান 0 বসাতে হবে। কেন 0 বসাবো দেখো, এখানে COOH অলরেডি কার্বন আছে, তাহলে এখানে কার্বন না থাকলেও চলবে। সেখানে n সমান 0 বসালাম, তাহলে আমরা লিখবো HCOOH। যদি n এর মান 1 বসাই তাহলে কি পাবো দেখো, CH3COOH। যদি n এর মান 2 বসাই, C2H5COOH, এরকম ভাবে আমরা লিখতে থাকবো। এরপর দেখো C2H5 এখানে আছে, এই C2H5 একসঙ্গে থাকলে আমরা নামকরণ করতে পারবো না, সেই জন্য এটাকে ভেঙে লিখতে হবে। C2 মানে দুটো কার্বন, তার সঙ্গে COOH আছে, এটা হয়ে গেল ফ্রেম। এবার বাকিটা হাইড্রোজেন দিয়ে ভর্তি করে দাও, এখানে 3টা লাগবে, এখানে 2টো লাগবে। এবার নামকরণ, নাম্বারিং করে নাও। COOH এর কার্বন সবসময় 1, তাহলে এটা 2, এটা 3, এখানে কোনো শাখা নেই, তাহলে কার্বন সংখ্যা 3টে আছে, মানে প্রোপ। কার্বন কার্বন এক বন্ধন আছে, তার মানে N, তাহলে প্রোপ যুক্ত N। COOH এর অবস্থান 1 এ আছে, 1, আর শেষ হচ্ছে ওইক অ্যাসিড। তাহলে প্রোপ যুক্ত N, প্রোপান যুক্ত ওইক অ্যাসিড। তাহলে এটা আমরা এরকম লিখতে পারি, প্রোপান 1 ওইক অ্যাসিড। এটি হচ্ছে এখনের কনভেনশন। যদি একটাকে আমরা সামনে নিয়ে চলে আসি, 1 প্রোপান যুক্ত ওইক অ্যাসিড, কি হবে, প্রোপানোইক অ্যাসিড। তো বানানটা এরকম, প্রোপানোইক বলতেন নৌকা, প্রোপানোইক অ্যাসিড, ঠিক আছে। এরপর এটা যদি নামকরণ করি, 1 2, দুটো কার্বন আছে, তাহলে যুক্ত ইথান, 1 নম্বরে COOH আছে, তাহলে ইথান 1 ওইক অ্যাসিড। বা একটাকে যদি আমি সামনে নিয়ে আসি, তাহলে লিখবো ইথানোইক অ্যাসিড।
তাহলে একটা জায়গায় একটাই কার্বন আছে, তাহলে মিথযুক্ত এন, মিথান যুক্ত ইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড। যেহেতু COOH এর অবস্থানটা এক, সেজন্য এক অবস্থানটাকে গুরুত্ব না দিয়ে আমরা একসঙ্গে লিখতে পারি। দুই হলে ওখানে রাখতে হবে বা রাখাটা উচিত। দুটা থাকলে তার এক অবস্থানটাকেও গুরুত্ব দিতে হবে। এটা গেল সিম্পল কার্যকরী কার্বক্সিলিক অ্যাসিডের কিছু নামকরণ। এরপর শাখাযুক্ত কিছু কার্বক্সিলিক অ্যাসিড দেখা যাক। শাখাযুক্ত কিছু কার্বক্সিলিক অ্যাসিড, যেমন ধরুন এরকম একটা যৌগ। তাহলে নাম্বারিং সবসময় স্থিরে আসবে 1 2 3 4। তাহলে প্রথমে শাখা আছে দেখো, তাহলে 2 নম্বরে দুটি শাখা আছে 2 2 ডাইব্রোমো, 3 3 ডাইমিথাইল, 4টা কার্বন, বিউটযুক্ত বিউটান, 1 উইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড, বিউটান 1 উইক অ্যাসিড বা বিউটানোইক অ্যাসিড। এরপর দেখো কার্বক্সিলিক অ্যাসিডের শাখা থাকবে, তার সঙ্গে আমরা একটা দ্বিবন্ধন দিয়ে দিতে পারি। COOH শাখাতে থাকবে না, যেখান থেকে থাকবে সেখানে অ্যাকশন করা যাবে। যদি COOH যেখানে না থাকে এখানে থাকতো, তখন এটাই মেনটেন হয়ে যেত, এটা দুই দিকটা তখন শাখা হয়ে যেত। তাহলে আগে নাম্বারিংটা করে নাও। তাহলে নাম্বারিং করো 1 2 3 4 5। শাখাটা প্রথমে সেরে নাও। শাখা আছে বি দিয়ে ব্রোমো, 3 ব্রোমো হয়ে গেল, সি দিয়ে ক্লোরো, 2 ক্লোরো হয়ে গেল, এম দিয়ে মিথাইল হয়ে গেল, 4 মিথাইল, এন দিয়ে নাইট্রো, 2 নাইট্রো। এবার দীর্ঘ শৃঙ্খলে কার্বন সংখ্যা দেখো, 5টা আছে পেন। এখানে কার্বন শৃঙ্খলে দ্বিবন্ধন আছে, তাহলে পেন 3 ইন, এটা উল্লেখ করতে হবে। 1 উইক অ্যাসিড। এবার দেখো প্রথমের দিকে সংখ্যাটা আমরা সামনে চলে আসছিলাম, এখানে সংখ্যা নিয়ে আসা যাবে কি? এখানে দুটো সংখ্যা আছে, পেন্ট 3 1 উইক অ্যাসিড, কোনটাকে সামনে নিয়ে যাবো? যে যেরকম আছে সেরকম অবস্থানেই তাকে রেখে দেবো। এটা হলো শাখার সঙ্গে দ্বিবন্ধন যদি হয় তখন কি হবে?
দেখো এখানে কি কি আছে, শাখা আছে, দীর্ঘ শৃঙ্খলের বিবন্ধন আছে, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ দুটো আছে। তাহলে এখানে তিনটে নিয়ে আমরা একসঙ্গে কাজে লাগাবো। এটা করো। নিবন্ধনের আগেও তোর এইখান থেকে তো নাম্বারিং শুরু হবে। এই মাসে তো ছিল ওটা এই যে नहीं ये डिग्री তাহলে এটা আন্দি থেকে শুরু ওইটা কি ওটাই বলতে? হ্যাঁ একদিন নয় 2 4 না 5 বুঝছি তো। 2 4 5 প্রাইভেট টাইম 4 হ্যাঁ 3 4 5 তো 3 4 5 দুই চার। 2 4 5 না, না। ওই কাছে এক হবে ওটা এসি আছে না গ্রুপে তাহলে তো আমি ফার্স্টে ঠিকই বলছিলাম তুই বিরাটিয়া তুই বলেছিলি তুই এক তুই ভুল বলেছিস না আমি তুই 4 5 বলেছি এবার তুই বলেছিস কিন্তু ওই দিক তো হবে তুই বললো তাহলে এবার থেকে কি করে তো 2 4 5 আমি 4 5 বলছি 2 4 5 বলছি এবার থেকে যদি করো 2 5 এই তো এইখানে মিথাইল আছে এইখানে মিথাইল আছে এটা এখন এখন আছে আছে তো এরারে ডট করবে ছোট হলে কি হয় ये कोई कैसे सिंपल तो कोई किसी x 2 कोई कोई ও আচ্ছা আমি নাম্বারই বলে দিই তাই ওই গেছে তারা তারা Sir, 2 4 5 dimethyl H2in 1,6 dioic acid. Sir, ये ना ऐसे पर वो वीडियो में लगते हैं ना नाम डालेगा ये वाले ये छोटे पूरे আচ্ছা খুব ভালো দেখো এখানে দুটো সিটাবল গ্রুপ আছে, এটা কিন্তু কার্বন নয়, এটা ওএইচ গ্রুপ, এখান থেকে নাম্বারিং শুরু হবে না, এখানে কিছুই নেই কিন্তু এখানে একটা কার্বন আছে সি ডাবল বন্ড, তাহলে সি ডাবল এইচ এই পুরোটা, আর এখানে সি ডাবল এইচ ছোট করে লেখা আছে, যেমন এইটা একটা কার্বন, বাকি অংশটা ডাবল বন্ড আর এইচ আছে। এবার নাম্বারিং যদি শুরু করি 1 2 নম্বরে দ্বিবন্ধন পড়ছে, এদিকে গেলে 1 2 3 4 নম্বরে দ্বিবন্ধন পড়ছে, তাহলে নাম্বারিং এদিক থেকে হবে 1 2 3 4 5 6 নাম্বারিং হয়ে গেল। এবার শাখা দেখো 2 নম্বরে একটা শাখা আছে, 4 নম্বরে একটা আছে, 5 নম্বরে একটা আছে, যেহেতু তিনটা একই শাখা আমি একসঙ্গে লিখলাম
মিথাইল, তাহলে 2,4,5 ট্রাই মিথাইল। এরপর কার্বন সংখ্যা 6টা আছে, হেক্স। দেখো দ্বিবন্ধন আছে এখানে 2 নম্বর কার্বনে, তাহলে 2 ইন। ওইক অ্যাসিড দুটো আছে, 1 আর 6, তাহলে 1,6 ডাই ওইক অ্যাসিড। বুঝে গেল এটা? তো এগুলো, এটা হলো কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে নামকরণ। এরপরে কার্বক্সিলিক অ্যাসিডের কাছাকাছি যেটা আছে, কার্বক্সিলিক অ্যাসিডের সাথে সাথে নামকরণ আমাদেরকে করতে হয়, সেটা হচ্ছে এস্টার। ওটা হচ্ছে আশা করা যায়, দেখি এস্টার। এস্টার হচ্ছে একটা শ্রেণীর জৈব যেটা অ্যাসিডের মতোই। তো এস্টার শ্রেণীর জৈব যৌগ আমরা চিনব কি করে? না, এর কার্যকারী গ্রুপের সংকেত হচ্ছে COOR। এখানে আর মানে হচ্ছে অ্যালকিল গ্রুপ। এই COOR কে এরকম ভাবে লেখা হয় CO2R। এর গঠনটা এরকম ভাবে লেখা যায় C ডবল বন্ড OR। এই তিনটা গঠন পাশাপাশি দেখো, কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে এর একটা মিল আছে। কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত ছিল COOH, CO2H, C ডবল বন্ড OH। এখানে কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে একটা অ্যালকিল গ্রুপ দেওয়া হয়েছে, সেই জন্য এটা অ্যাসিড থেকে হয়ে গেছে এস্টার। এবার এই অংশ, এই যে একটা যোগ্যতা খালি আছে, সেই যোগ্যতাতে যদি আমি আর বসিয়ে দিই, তাহলে গঠনটা কি পাবো? RCOOR, এটা পাওয়া যেতে পারে, বা RCO2R হতে পারে, আর C ডবল বন্ড R হতে পারে, OR হতে পারে। এই আর এর জায়গায় আমরা বসিয়ে দিলাম CnH2n+1, C ডবল বন্ড ও CnH2n+1। তো সেই সংকেত থেকে আমরা অ্যাসিড গ্রুপ, তোমার এস্টার গ্রুপে বিভিন্ন যৌগের সংকেত লিখতে পারি। এছাড়াও এর একটা সাধারণ সংকেত হয় CnH2nO2, যেটা অ্যাসিডের ক্ষেত্রেও ছিল। তাহলে এই ধরনের সংকেত যদি কোনো জৈব যৌগের সাথে মিলে যায়, হয় সেটা অ্যাসিড হবে, না এস্টার হবে। সেটা তার সাপেক্ষে বিক্রিয়া দেওয়া থাকবে। এমন কিছু বিক্রিয়া যেটা অ্যাসিড করে এস্টার করে না, বা এস্টার করে অ্যাসিড করে না, তখন এটাকে শনাক্ত করতে হবে। কিন্তু অ্যাসিড বা এস্টার, এই সংকেতটা এটাকে তোমাকে বুঝতে হবে। তো নামকরণের নিয়মটা অ্যাসিডের থেকে একটু আলাদা, ইথারের মতো। এর গঠনটা যদি আমরা লিখি, আর C ডবল বন্ড OR, দুটো আর যেহেতু একই লাগছে, আমি একটাকে R1 করে দিলাম, একটাকে R2 করে দিলাম। এবার আমি যদি বলি এই আর মানে তো কার্বন, এক বা একাধিক কার্বন, নাম্বারিং যদি শুরু করি 1 2 3 4, এখানে 4টা কার্বন আছে, তাই তো? কিন্তু নেই, কারণ এটা অক্সিজেন। নাম্বারের কন্টিনিউশন এখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, এরপরে এদিকে নাম্বারিং যাবে না। এদিক থেকে যদি নাম্বারিং শুরু করি 1, এখানে 2 পড়বে না, তাহলে এর কন্টিনিউশন এখানে শেষ হয়ে যাচ্ছে। তাহলে এখানে একটা জিনিস ক্লিয়ার দেখো, এস্টারের দুটি অংশ, একটা অংশ, ঠিক আছে, এই একটা অংশ, এই অংশটাকে কি বলা হয়, এই অংশটাকে কি বলা হয়? এটা যেহেতু শুধু আর,
শুধু আর কি আমরা অ্যালকাইল গ্রুপ বলি। মানে এই অংশটা অ্যালকাইল হিসাবে পড়ে যাচ্ছে, বুঝতে পারলেন? হ্যাঁ, অ্যালকাইল তো দেখলাম, ওটা দেখুন এই অংশটা শুধু অ্যালকাইল গ্রুপ হিসাবে পড়ে থাকছে, দেখো ধরো। তাহলে সেই অংশটা শুধু অ্যালকাইল গ্রুপ হিসাবে পড়ে থাকছে। এই অংশটা কি, এই অংশটাতে কি থাকছে, আর হচ্ছে অ্যালকাইল গ্রুপ। সি ডাবল বন্ড ও এইচ যদি থাকতো তাহলে ওই অ্যাসিড হয়ে যেত, কিন্তু এখানে আছে সি ডাবল বন্ড ও, তাহলে সিও কে যদি আমি কিটোন ভাবি, সি ডাবল বন্ড ও, এই তিনটাকে আমরা ওইক অ্যাসিড ভাবি, কিন্তু দুটোর মধ্যে কোনটাও নেই, না অ্যাসিড আছে না কিটোন আছে। সেই জন্য এটার জন্য অ্যালকাইল, এটা ওইক অ্যাসিড আসছে না, যেহেতু এদের সঙ্গে এক বন্ধনে আছে এন যুক্ত ওইক অ্যাসিড। অ্যাসিড বলবো না, কারণ এখানে আবার অ্যালকাইল গ্রুপ আছে, সেই জন্য একে বলা হয় অ্যালকানয়েড। সি ডাবল বন্ডের সঙ্গে যেটি যুক্ত থাকবে, যে আর যুক্ত থাকবে, এই পুরোটা হচ্ছে অ্যালকানয়েড। ও এর সঙ্গে যে অংশটা যুক্ত থাকবে সেটা হচ্ছে অ্যালকাইল। এটা একদম ভেঙে লিখলাম, যদি ভেঙে না লেখা থাকে এরকম লেখা থাকলো R1 C+R2, তাহলে এই অংশটা হলো অ্যালকানয়েড সি ডাবল ও, যার সঙ্গে যুক্ত আছে। ও এর পরে যেটা সেটা হচ্ছে অ্যালকাইল। বোঝা গেল কি গেল গেল না? বোঝা গেছে? তাহলে একটা হচ্ছে এই দুটি অংশ, একটা অ্যালকাইল অংশ থাকে আর একটা অ্যালকানয়েড অংশ থাকে। তাহলে দুটো অংশ আগে ক্লিয়ার হলো, কোনটা অ্যালকাইল হবে কোনটা অ্যালকানয়েড হবে। সংকেত থেকে এটা আমাকে আগে আলাদা করতে হবে। এর নামকরণের নিয়ম খুবই সোজা। অ্যালকাইল প্লাস অ্যালকানয়েড, অ্যালকাইল প্লাস অ্যালকানয়েড, অ্যালকাইল অ্যালকানয়েড। এখানে অ্যালকাইলের জায়গায় কি বসবে? অ্যালকাইল, অ্যালকাইলের কার্বন সংখ্যা কতগুলি কার্বন আছে। অ্যালকানয়েড এখানেও কার্বন সংখ্যা অ্যানয়েডের জায়গায়। তাহলে এইটা যদি আমি ভেঙে লিখি বোঝার জন্য নামকরণের ক্ষেত্রে, অ্যালকাইলটা কিভাবে হবে না কার্বন সংখ্যা প্লাস আইন, এটা আমরা আগে দেখে এসেছি অ্যালকাইল। অ্যানয়েডটা কি হবে না কার্বন সংখ্যা প্লাস এন ইন আইন, যেটা বসবে বসবে। এভাবে দুটি অংশের নামকরণ করব। যদি এক বন্ধন থাকে কার্বন সঙ্গে এন, তার সঙ্গে ওয়েট, তাহলে অ্যালকান যুক্ত ওয়েট অ্যালকানয়েড, অ্যালকিন যুক্ত ওয়েট অ্যালকিনয়েড, অ্যালকাইন যুক্ত ওয়েট অ্যালকাইনয়েড। যেটা থাকবে সেটা বেশিরভাগ ক্ষেত্রে এনটাই থাকে, ইন কিছু কিছু ক্ষেত্রে থাকে। অ্যালকাইল অংশে খুব একটা ঝামেলা থাকে না, এটা সিম্পলি থাকে।
এবারে নামকরণ আমরা কিভাবে করবো দেখো, অ্যালকাইল অ্যালকানয়েড, এই অংশটা শুধু আমাদেরকে মনে রাখতে হবে এবং সংকেত থেকে অ্যালকাইল অংশ এবং অ্যালকানয়েড অংশ খুঁজে বের করতে হবে। এটি হচ্ছে মূল কাজ। যদি সব থেকে ছোট স্টার আমরা দেখি, C++ O, এখানে একটা আরেক জায়গায় CH3 দিলাম সবচেয়ে ছোট, আর এখানে একটা আরেক জায়গায় CH3 দিলাম। তাহলে এখানে অ্যালকাইল অংশ কোনটা? এইটা। এখানে নাম্বারিং করো 1, একটি কার্বন আছে। অ্যানোয়েড কোনটা? না এটা। এখানে দুটো কার্বন আছে, 1 2। এখানে অ্যানোয়েডের ক্ষেত্রে নাম্বারিং সবসময় এই অংশটা থেকে শুরু হবে, C++O, এখানে 1 পড়বে। আর অ্যালকাইলের ক্ষেত্রে নাম্বারিং এই অক্সিজেনের পর থেকে শুরু হবে। নাম্বারিং এর ক্ষেত্রে খুব একটা সমস্যা নেই। তাহলে অ্যালকাইল কোনটা? না সেটা, একটা কার্বন আছে। তাহলে একটা কার্বন মানে মিথযুক্ত আইন, মিথাইল হয়ে গেল অ্যালকাইল। এখানে দুটো কার্বন আছে, কি হবে? না ইথ যুক্ত এন যুক্ত ওয়েট। ইথ যুক্ত এন কি হয়? ইথান। তাহলে ইথান যুক্ত ওয়েট, ইথানয়েড। তাহলে এই অংশটাকে আমরা ছোট করে লিখতে পারি ইথানয়েড। তাহলে নামকরণটা পুরো কি হলো? না মিথাইল ইথানয়েড। বুঝতে পারলি? কে পারলেন? বোঝা গেছে? এবার যদি আরেকটা এরকম আমরা দিই, CH3 C++ O CH2 CH3, একটা কার্বন আমরা বাড়িয়ে দিলাম। তাহলে অ্যালকাইল অংশ থেকে কটা কার্বন আছে? 1 2, দুটো কার্বন আছে, এদিকেও দুটো কার্বন আছে। তাহলে দুটো কার্বন অ্যালকাইল হলে কি হবে? ইথ যুক্ত আইল, ইথাইল। এখানে দুটো কার্বন, ইথানয়েড। তাহলে এটার নাম হয়ে যাবে ইথাইল ইথানয়েড। বুঝে গেল এটা? এরপর যদি আমি একটা দুটো শাখা দিয়ে চেষ্টা করি, এখানে অ্যালকাইল অংশটাকে খুব একটা আমরা বড় বা ছোট করবো না, বা খুব একটা ঘাটাঘাটিও করবো না। এখানে শাখা টাকা যেটা থাকবে সেটা অ্যালকানয়েড অংশের সঙ্গে আমরা বেশি যোগ করবো। 1 2 3 CH3 CH2 এই যে যদি নামকরণ আমাদেরকে করতে হয়। তাহলে অ্যালকাইল অংশ একটাই আছে, একটা রেখে দিলাম। অ্যালকানয়েড 1 2 3 4, 4টা কার্বন আছে। তাহলে অ্যালকাইল অংশটা আমি লিখে দিলাম একটা কার্বনের জন্য মিথাইল। এরপর অ্যালকানয়েড শুরু করবো। অ্যালকানয়েডে দেখো শাখা আছে। তাহলে অ্যালকানয়েডের নামকরণের আগে আগে শাখা করতে হবে। দেখো 2 3 3 ট্রাইমিথাইল। অ্যালকানয়েডের শাখার নামকরণ হয়ে গেল 4টা কার্বন, বিউট, সবই এক বন্ধন, বিউট যুক্ত এন, বিউটান যুক্ত এট, বিউটানয়েড। তাহলে মিথাইল 2 3 3 ট্রাইমিথাইল বিউটানয়েড। না, দুটো আলাদা অংশ। আগে অ্যালকাইলটা সেরে নিলাম, যার শাখা তার আগে লিখবো। যদি অ্যালকাইলের শাখা থাকলে অ্যালকাইলের আগে বসতো, কিন্তু অ্যালকাইল এখানে শাখা যুক্ত হবে না, হবে, কিন্তু সেই নামগুলো আমরা এখনো শিখিনি। নামকরণের পরে সেই ধরনের নাম শিখতে হবে। শাখাযুক্ত অ্যালকাইল গ্রুপ কি কি হয়, তার নাম কি হতে পারে, সেজন্য অ্যালকাইলের শাখা আমরা অ্যাড করব না। এটা হলো
এরপর এখানে আরেকটা ভ্যারাইটিস করানো যেতে পারে। শাখা হলো দ্বিবন্ধন হলো এস্টার হলো, দ্বিবন্ধন থাকতেই পারে। তাহলে আমরা যদি একটা সংকেত লিখি 1 2 3 4, একটা এক্সট্রা, এখানে একটা দ্বিবন্ধন আছে। এই যে এবার অ্যালকাইল গ্রুপে চলে যাও, 1 2 দুটো কার্বন, এখানে 1 2 3 4 টাকা। তাহলে অ্যালকাইল গ্রুপে দুটো কার্বন মানে ইথাইল, যুক্ত আইল, অ্যালকাইল গ্রুপ সারা হয়ে গেল। ঠিক আছে, এরপরে দেখো এইখানটাতে শাখা আছে 3 মিথাইল হবে এম দিয়ে, তারপর 2 নাইট্রো এন, কার্বন সংখ্যা 4টা, বিউটুইন। এখানে আমরা বিউটান লিখতে পারবো না, যখনই টুইন লিখবো তখন এখানে লিখতে হবে 108। বা 2 বিউটিনয়েড বলতে পারি, কিন্তু তার থেকে এটা লেখাই ভালো, বিউট টুইন 108। এটা একটা ভ্যারাইটিস হতে পারে। আরেকটা ধরনের হতে পারে এখানে সেটা হচ্ছে দেখো পাহাড়গুলো কি হয় এইটাই? কেন হয় এটা ক্ষেত্রে দেখো এই আমার ভাগায় রাখলি থাকেনি। CH3 CH3 এটা তো 4টা হয়ে গেল। মাঝখানে কি হয়? হ্যাঁ, মাঝখানে কি হয়? এটা ভালো দেখছেন, কি বলছেন আপনি? আমার সত্যি দেখো এখানে দুটো স্টার গ্রুপ আছে, একটা আর একটা, সরি হ্যাঁ একটা, তাহলে দুটো স্টার গ্রুপের জন্য দেখো একটা অ্যালকাইল, একটা অ্যালকাইল। তাহলে দুটো অ্যালকাইল আছে, এটাকে আমরা এটা ইথাইল লাগে, দুটো কার্বন, ওটাও দুটো কার্বন। তাহলে দুটো ইথাইল আছে, আমরা লিখবো ডাইইথাইল। যদি এরকম থাকতো যে একটা জায়গায় মিথাইল একটা জায়গায় ইথাইল, তখন আমাকে অ্যালফাবেট অর্ডারে লিখতে হতো ইথাইল মিথাইল। তাহলে ডাইইথাইল হয়ে গেল, বাকি অংশটা অ্যামাইড। কিরকম? যে কোনো একদিক থেকে তুমি নাম্বারিং শুরু করতে পারো, 1 2 3 4 5 6, দুদিক থেকে 6 আসছে, 1 2 3 দ্বিবন্ধন, 1 2 3 দ্বিবন্ধন। তাহলে যে কোনো একদিক থেকে আমি নাম্বারিং করতে পারি, 1 2 3 4 5, 6 জন, 5টা হলো, সরি 6 বলছিলাম, 5টা। তাহলে এখানে শাখা আছে 2 3 ডাইমিথাইল, ও আচ্ছা আচ্ছা, আমি এটা ধরে নিই, 1 2 3 4 5 6,
তাহলে এখানে হবে 2,3 নয় 3,4 ডাইমিথাইল 3,4 ডাইমিথাইল। ছটা কার্বন হেক্স। 3 নম্বরে ইন আছে 3 ইন। দুটা ওয়েট আছে, একে একটা 6 একটা, তাহলে 1 6 ডাই ওয়েট। ঠিক আছে, আজকে এটা থাক।